রহস্য জালে রাজমহল, উপল মুখোপাধ্যায়। এই উপন্যাসের স্থান, কাল, চরিত্র ও ঘটনাবলী সবই কাল্পনিক। এপিসোড 1। কোভিড-19 আক্রমণে সারা পৃথিবী কম্পমান। 18 মাস হয়ে গেল, সকলেই অতিষ্ঠ কোভিডের সংক্রমণের ভয়ে। সকলেই কাজকর্ম অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিস্টার অনিকেতের গোয়েন্দাগিরিও স্তব্ধ। মাফিয়ারাও কোভিডের ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে। অনিকেতের অনেক আশা ছিল 2021 সালে কোভিডের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, কিন্তু এই বছরও কোভিডের বাড়বাড়ন্ত অব্যাহত। কারো বাড়ি যাওয়া যায় না, কেউই চায় না তার বাড়িতে লোকজন আসুক। এই অবস্থায় দর্শকশূন্য মাঠে হওয়া ক্রিকেট খেলা টিভিতে দেখাই অনিকেতের রুটিন। এখন IPL চলছে, বেশ লাগছে দেখতে। সময়ও কেটে যাচ্ছে, উপভোগও করা যাচ্ছে। অন্য সময় হলে অনিকেত খেলা দেখার সময়ই পায় না। IPL-এ RCBর খেলা দেখছিল সে RCBর সমর্থক। হঠাৎ সেলফোন বেজে উঠল অনিকেতের। তার কলেজের বন্ধু রাজীব ফোন করেছে। অনিকেত ফোনটা ধরল। বল, কি খবর, কেমন আছিস? রাজীব ওদিক থেকে বলল, আমি ভালোই আছি, কিন্তু একটা বিপদে পড়ে তোকে ফোন করলাম। আবার কি হলো? আমার বড় মাসির ছেলে রৌনকদাকে 7 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তখন অনিকেত বলল, বিষয়টা খুলে বল। রাজীব শুরু করল। রৌনকদা কলকাতা মিউজিয়ামে প্রাচীন ও অতি মূল্যবান সামগ্রীর রক্ষণাবেক্ষণ ও গবেষণামূলক কাজ করে। ইতিহাসের কৃতী ছাত্র, অন্য কোনো চাকরির চেষ্টা না করে প্রথম থেকেই মিউজিয়ামে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। যে কোনো প্রাচীন বস্তুর ওপরেই অসাধারণ আকর্ষণর। পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ সামগ্রীর ওপরও তৎসংশ্লিষ্ট অন্য বিষয়েও গবেষণা করছিল রৌনকদা। হঠাৎই দিন 7 আগে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে সে। চিঠিটা তোকে হোয়াটসঅ্যাপ টেক্সট করছি। অনিকেতের হোয়াটসঅ্যাপে নিমেষেই চলে এলো চিঠিটা। পূজনীয় মা, আমি একটা জরুরি কাজে রাজমহল যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। একটা মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছি। এবার সরাসরি সংঘাতে যেতে হচ্ছে। তোমরা কিচ্ছু চিন্তা করো না, কাজ শেষ হলেই আমি চলে আসব। সেলফোনে যোগাযোগ রাখব। রৌনক। রাজীব বলল, রৌনকদা সেই যে বাড়ি থেকে বেরিয়েছে তারপর আর ফোন করেনি। মোবাইল সুইচড অফ। বড় মাসি তো চিন্তায় পাগল হয়ে গেছে। হঠাৎ তোর কথা মনে পড়ায় তোকে ফোন করলাম। রৌনকদাকে বাঁচা ভাই, ও যে চক্রে পড়েছে তাতে নির্ঘাত মারা যাবে। অনিকেত কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, 7 দিন ধরে নিরুদ্দেশ, ফোন সুইচড অফ, আর আজকে খবর দিচ্ছিস? রাজীব হতাশ কণ্ঠে বলল, আমি তোর কথা বাড়িতে বলেছি, কিন্তু বাড়ির লোকেরা পুলিশেই খবর দিতে চাইছে। আমি চাই যদি ওরা পুলিশে খবরও দেয়, তবু তুই অন্তত আমার মুখ চেয়ে এই কেসটা হাতে নে ভাই। অনিকেত রাগ সম্বরণ করে গভীর কণ্ঠে বলল, তুই তো জানিস আত্মসম্মানই আমার সম্পদ। রাজীব বলল, জানি, কিন্তু রৌনকদার খবর না পেলে বড় মাসি তো পাগল হয়ে যাবে। অনিকেত ধীর কণ্ঠে বলল, পুলিশ জানানো কোনো বিষয়ে আমি তদন্ত করি না। এই কথা বলে ফোনটা কেটে দিল অনিকেত। রাজীবের জন্য তার খারাপ লাগছিল, কিন্তু তার কাজের গুরুত্ব তার জীবনে অগ্রাধিকার পায়। কোনো অবজ্ঞা সে সহ্য করে না। 3 দিন পরে রাজীবের বাবা ফোন করলো অনিকেতকে। অনিকেত তাকে স্পষ্ট জানিয়ে দিল যে পুলিশে জানানো কোনো কেস সে কোনোদিন নেয়নি, কোনোদিন নেবেও না। আরও 4 দিন পরে রাজীবের ফোন এলো। রাজীব বলল, কিছু কর না ভাই। অনিকেত তবু নিশ্চেষ্ট রইল। আরও 5 দিন পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার SP অফিস থেকে একটা ফোন এলো অনিকেতের কাছে। একজন পুলিশ অফিসার বললেন, আমি DSP রঘুবীর পাণ্ডে বলছি। আমাদের SP সাহেব একবার আপনার সঙ্গে কথা বলতে চান। আপনার ফোন নাম্বার আমার পরিচিত একজনের কাছ থেকে পেয়েছি। অনিকেত বলল, আপনাদের SP সাহেবের নাম কি? রঘুবীর পাণ্ডে বললেন, মহেন্দ্র যাদব।
অনিকেত বলল, আমি তো ওনাকে চিনি না। রঘুবীর বললেন, আপনি নিজে একবার ওনার সঙ্গে কথা বলুন। অনিকেত ফোনটা ধরে রইল। ওপার থেকে এক গুরুগম্ভীর কণ্ঠ শোনা গেল, নমস্কার মিস্টার অনিকেত, আমি মহেন্দ্র যাদব বলছি। আমাদের ডিজি শত্রুঘ্ন গুপ্তা আপনার সঙ্গে কথা বলতে বললেন। উনি বললেন আপনি ওনার খুব পরিচিত। অনিকেত একবার হেসে বলল, ও মিস্টার গুপ্তা এখন আপনাদের ডিজি? মহেন্দ্র যাদব বললেন, ডিজি এই বছরেই রিটায়ার করবেন। আমাদের জেলায় একটা কঠিন কেস এসেছে কলকাতা থেকে। ডিজি বলেছেন ওনার রিটায়ারমেন্টের আগে গোটা রাজ্যে একটাও অসম্পূর্ণ কেস রেখে উনি যেতে রাজি নন। তাই এই কেসে উনি আপনার সহযোগিতা চাইছেন। অনিকেত বলল, ডিজির সেলফোনের নাম্বারটা দিন তো, আমি কথা বলবো। অনিকেতের কাছে শত্রুঘ্ন গুপ্তার সেলফোনের নাম্বার নেই। যখন অনিকেত ওনার সঙ্গে কাজ করছিল তখন ল্যান্ডফোনের যুগ ছিল, কারোরই সেলফোন ছিল না। অনিকেত নিজে ডিজি শত্রুঘ্ন গুপ্তাকে ফোন করল। গুপ্তা সাহেব অনিকেতের ফোন পেয়ে আনন্দে আত্মহারা। উনি বললেন, অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ নেই। বিভিন্ন রাজ্যে অবশ্য আপনার সাফল্যের খবরগুলো পাই, কিন্তু আপনার সেল নাম্বার না থাকায় যোগাযোগ করে হয়ে ওঠেনি। আমি রিটায়ার করব সামনে সেপ্টেম্বরে। তার আগে আমার অনুরোধটা রাখুন, জটিল কেসটা হাতে নিন। অনিকেত বলল, আমার একজন বন্ধুর আত্মীয় নিরুদ্দেশ, রৌনক চ্যাটার্জি। আপনি কি ওই কেসটার কথাই বলছেন? আবেগ জড়িত কণ্ঠে গুপ্তা সাহেব বললেন, এক্স্যাক্টলি। অনিকেত তখনই ফোন করলো অভিনবকে। ওকে বলল, কাল সকালে দেখা কর। অত কথা ফোনে হবে না। অভিনব এলো পরের দিন সকালে। মাস্কটা খুলে রেখে অভিনব বলল, এই কোভিড সকলকে আধমরা করে ছাড়ল। আমার খেলাধুলা লাটে উঠেছে, তোর গোয়েন্দাগিরিও স্তব্ধ। অনিকেত প্রথমে অভিনবর হাতে স্যানিটাইজার দিল, তারপর রাজীবের কথাটা বলল অভিনবকে। রাজীবকে অভিনব চেনে না। অভিনব অনিকেতের স্কুলের বন্ধু আর রাজীব কলেজের। অভিনব সব শুনে বলল, রাজীবকে দলে নিবি? অনিকেত বলল, রাজীব যদি যেতে চাই নেব। কোভিড সিচুয়েশনে 3 জন থাকলে ভালোই হতো। দুদিন পর রাতের গয়া এক্সপ্রেসে অনিকেত, অভিনব আর রাজীব চলল রাজমহল। হাওড়া থেকে গয়া এক্সপ্রেস ধরে 3 পাহাড়ে নামতে হবে। সেখান থেকে রাজমহল প্যাসেঞ্জার ধরে রাজমহল স্টেশনে। রাজমহল স্টেশনে নেমে ঠিক করবে কোথায় যাবে, কোথায় থাকবে, পুলিশকে জানাবে কি না, সব কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। গয়া এক্সপ্রেসের নাম এখন পাল্টে গেছে। সব ট্রেনই কোভিড সিচুয়েশনে স্পেশাল ট্রেন হিসেবে চলছে। সন্ধ্যে 7:50 স্পেশাল এক্সপ্রেস ছাড়ল হাওড়া স্টেশন থেকে। ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর হয়ে রামপুরহাট। রামপুরহাটে একদল পুলিশ কামড়াই উঠল। ভোট চলছে পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডের বর্ডারে স্টেশনগুলোতে কড়া চেকিং চলছে। সব পুলিশের মাস্ক নেই। অনিকেত সেই ব্যাপারে বলতে যাচ্ছিল, অভিনব আর রাজীব সামলালো ওকে। ওরা বলল, পুলিশরা যতই বেআইনি কাজ করুক তোর কথা শুনবে না, শুধু শুধু ঝামেলা হবে। পুলিশগুলো পাঁকুড়ে নামবে। অনিকেত ডিজি শত্রুঘ্ন গুপ্তাকে ফোন করে বলল, একদল পুলিশ পাঁকুড় স্টেশনে নামবে। ওদের বেশিরভাগই কোভিড প্রোটোকল মানছে না, একটু দেখবেন। ডিজি রেগে আগুন। উনি বললেন, মিস্টার অনিকেত, আপনার চোখে তো ক্যামেরা লাগানো আছে। আপনার সামনে নিয়ম বিরুদ্ধ কাজ করলে তার আর নিস্তার নেই। গাড়ি পাঁকুড়ে দাঁড়াতেই অনিকেত দেখল 2 জন পুলিশ অফিসার এই পুলিশগুলোকে খুব বকাবকি করছে। এই দৃশ্য দেখে একটু শান্ত হলো অনিকেত। পাঁকুড়ের পরের স্টপেজ বারহারোয়া, তারপরেই 3 পাহাড়। 3 পাহাড়ে ট্রেনটা পৌঁছালো রাত 3টে নাগাদ। অনিকেত বলল, চল ওয়েটিং রুমে একটু রেস্ট নিয়ে নিই, সকালে ফার্স্ট ট্রেন ধরে রাজমহল যাব। সকলেই রাজি হলো এই প্রস্তাবে, কিন্তু ভাগ্যে অন্যরকম লেখা ছিল। স্টেশনে নেমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই 2 জন পুলিশ ওদের দিকে এগিয়ে এলো। একজন বলল, আপনাদের মধ্যে মিস্টার অনিকেত আছেন কি? অনিকেত হ্যাঁ বলতেই সেই পুলিশটা বলল, এসপি সাহেব আমাদের পাঠিয়েছেন আপনাদের রাজমহল নিয়ে যাওয়ার জন্য। অগত্যা পুলিশের গাড়িতেই সওয়ার হলো অনিকেত, অভিনব আর রাজীব। রাজমহলে পৌঁছে খুব ভালো লেগে গেল সকলের।
ঐতিহাসিক গুরুত্ব তো আছেই, তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। গঙ্গার পাড়ে এই ঐতিহাসিক শহরটা একসময় সুবে বাংলার রাজধানী ছিল। তখন বাংলা বিশাল বড় এক সুবেদারি অঞ্চল ছিল। আকবর তখন মোগল সম্রাট। তিনি মানসিংহকে বাংলার সুবেদার করে পাঠালেন। মানসিংহ এই রাজমহলকেই সুবে বাংলার রাজধানী করলেন। গঙ্গার মনোরম সৌন্দর্য তো ছিলই, তার উপর চারিদিকে পাহাড়ে ঘেরা রাজমহলের এক দৃষ্টিনন্দন সৌন্দর্য ছিল। 2011 সেন্সাসে লোকসংখ্যা ছিল মাত্র 22,514। এখনও খুব একটা পরিবর্তন হয়নি, 30,000-এর কম লোকই হবে। কলকাতার বড় একটা ওয়ার্ড বলা যায়। কিন্তু গঙ্গার মনোরম বাতাস এখানে এক বাড়তি আকর্ষণ। কলকাতার ঘিঞ্জি পরিবেশে গঙ্গার বাতাসও যেন অবরুদ্ধ। মাত্র 7.5 বর্গ কিলোমিটার আয়তন রাজমহলের। গঙ্গার ওপার পারে মালদা জেলা। রাজমহল একটা মহকুমা শহর ঝাড়খণ্ডের। এখানকার এসডিপিও বললেন, এই নির্মল পরিবেশেও যে মাফিয়ারা ডেরা তৈরি করেছে তা ভেবে অবাক হয়ে যাচ্ছি। মিস্টার অনিকেত, আমি আপনার সঙ্গে আছি। যে করে হোক রৌনককে খুঁজে বের করতেই হবে, আর মাফিয়া শূন্য করব রাজমহল, এটা আমার প্রতিজ্ঞা। মহাদেব শর্মা নামক পুলিশ অফিসারটিকে খুব পছন্দ হয়ে গেল অনিকেতের। হয়তো অনিকেতদের বয়সেই হবে। ঝাড়খণ্ড পুলিশের গেস্ট হাউসে অনিকেতদের থাকার বন্দোবস্ত করা হলো। গেস্ট হাউসের রাঁধুনি ঠাকুরকে দেখিয়ে মহাদেব শর্মা বললেন, ওর হাতের রান্না খেলে আপনারা রাজমহল ছেড়ে যেতে চাইবেন না। ঘড়িতে সকাল 8টা বাজে, বড়দিনের বেলা। 8টাতেই রোদের তেজ বেশ বেড়ে গেছে। গঙ্গার মৃদু মন্দ সমীরণ অবশ্য রোদের প্রখরতাকে কিছুটা কোমল করে দেয়। ওদের আলোচনা চলছিল রাজমহলকে নিয়েই। এমন সময় যুধিষ্ঠির গরম পরোটা আর মাংসের ঘুগনি নিয়ে হাজির হলো। অনিকেত বিস্মিত কণ্ঠে বলল, এত সকালেই ব্রেকফাস্ট চলে এলো? যুধিষ্ঠির বলল, স্বয়ং ডিজি সাহেব আমাকে ফোন করে বলে দিয়েছেন আপনারা ওনার আত্মীয়। আমি যেন খাওয়ার ব্যাপারে খুব যত্ন নিই। ভাবা যায়, ডিজি সাহেব আমাকে ফোন করেছেন। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করছিল। লাঞ্চে কি খাবেন স্যার? অনিকেত হেসে বলল, আমাদের স্যার বলতে হবে না, আমার নাম অনিকেত। যুধিষ্ঠির বলল, আমার বয়স 50 হলো। বয়সে কী বা এসে যায়, ডিজি সাহেবের গেস্টকে আমি স্যারই বলবো। ব্রেকফাস্ট খেয়ে মোহিত হয়ে গেল অনিকেতরা। কলকাতার কোনো রেস্তোরাঁতেও এত নরম পরোটা কোনোদিন খায়নি অনিকেত। মাংসের ঘুগনিটাও অত্যন্ত উপাদেয়। অনিকেত বলল, যুধিষ্ঠির দা, এত সুন্দর ব্রেকফাস্টের পর তুমি লাঞ্চে যা খাওয়াবে আমরা তাই খাবো। খুশিতে ডগমগ হয়ে চলে গেল যুধিষ্ঠির। ব্রেকফাস্ট খেয়ে অনিকেতরা 3 জন ঘুরতে বেরোলো রাজমহল। ছোট জায়গা হলে কি হবে, দ্রষ্টব্য অনেক কিছুই আছে। যুধিষ্ঠির বলে দিল দ্রষ্টব্য স্থানগুলো: তেলিয়াগাড়ি ফোর্ট, জামি মসজিদ, বরাদরি, আকবরী মসজিদ, শাহ সুজার প্রাসাদ, মীর কাসিমের প্রাসাদ, ময়না বিবির সমাধি, মিরনের সমাধি, নীলকুঠি, জগৎ শেঠের টাঁকশাল, কানহাইয়া স্থান, শিবগাড়ি, নাটিহি, মতি ঝর্ণা আর উধাওয়া পক্ষী নিবাস। আরও 2-1টা আছে যেগুলো মনে পড়ল না যুধিষ্ঠিরের। অনিকেত বলল, আমরা তো অনেক দিন থাকবো, এক এক করে সব দেখে নেব। আজ শুধু গঙ্গা পাড়ে বসে বিশ্রাম নেব। এই কথা শুনে হতাশ হয়ে গেল যুধিষ্ঠির। ঘন্টা 2-1 পর অনিকেতরা গেস্ট হাউসে ফিরে এলো। যুধিষ্ঠির ওদের দেখে দৌড়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, একজন পুলিশ এই চিঠিটা দিয়ে গেছে। বলে গেছে যে 3 জন কলকাতা থেকে এসেছে তাদের এই চিঠিটা দিয়ে দিও, খুব আর্জেন্ট। ঘরে ঢুকে চিঠিটা খুলে দেখল অনিকেত। চিঠিটা ছিল ঠিক এই রকম, কিছু সংখ্যা ও অ্যালফাবেটের মিশ্রণের ধাঁধা। অভিনব বিস্মিত কণ্ঠে বলল, পুলিশের হাতে মাফিয়ার চিঠি এলো? অনিকেত বলল, পুলিশের ড্রেস পরে থাকলেই কি পুলিশ হয়? পুলিশের ড্রেস তৈরি করা বেআইনি হলেও মাফিয়ারা ডজন ডজন পুলিশ মিলিটারি ড্রেস তৈরি করে রাখে। চিঠিটা হাতে নিয়ে অনিকেত বলল, কাগজ পেন নিয়ে না বসলে চিঠিটা ডিকোড করা যাবে না। তবে রৌনকের নিরুদ্দেশ হওয়ার ঘটনার সঙ্গে
এই চিঠির যে গভীর সম্পর্ক আছে সেটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। রাজীব বলল, আমরা তো সবে ঘণ্টাখানেক রাজমহলে এসেছি, এর মধ্যে মাফিয়া জেনে গেল, হুমকি চিঠিও চলে এলো। অভিনব বলল, হুমকি চিঠি নাও হতে পারে, হয়তো কেউ আমাদের সাবধান করে দেওয়ার জন্য চিঠিটা দিয়েছে। অনিকেত বলল, আমি না হলেও অন্য কোনো গোয়েন্দা আসতই, এই ধরনের চিঠি তৈরি করেই রাখে মাফিয়ারা। শুধু গোয়েন্দা আসলে তার নামটা বা অন্য কোনো নামে সম্বোধন বসিয়ে দেওয়া হয়। তবে রাজীব যদি প্রথম দিনেই আমাকে খবরটা দিত, তাহলে রৌনককে নিয়ে আমায় এত দুশ্চিন্তাগ্রস্ত হতে হতো না। এই চিঠিটাতে নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষী কেউ রৌনকের খোঁজ দেয়নি। লাঞ্চের পর বিশ্রাম নিচ্ছিল অভিনব আর রাজীব। অনিকেত এক মনে চিঠিটা ডিকোড করার চেষ্টা করছিল। হঠাৎ ওদের ঘরের মধ্যে একটা ইটের টুকরো এসে পড়ল। অনিকেত ঘটনাটাকে পাত্তা দিল না। তারপর অনিকেত লক্ষ্য করল ইটের টুকরো ছাড়াও একগোছা চাবি কাগজে মুড়ে কে যেন ছুঁড়ে দিয়ে গেল। উঠে গিয়ে চাবিটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো অনিকেত, কিন্তু সেরকম কোনো সূত্র পেল না। অবশেষে চিঠিটার অর্থ উদ্ধার করতে পারল অনিকেত। সে নিজের মনেই বিড়বিড় করে মাফিয়া বুলডগকে বলল, তোমাকে জালে বন্দি করে যদি রৌনককে উদ্ধার করতে না পারি তবে আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেব। রাজীব চিঠির বিষয়বস্তু শুনে আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ওর একটা ক্ষীণ আশা ছিল রৌনক হয়তো নিজেই গবেষণার কাজে কোথাও হারিয়ে গেছে কিংবা আটকে গেছে, কিন্তু এই চিঠি পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে সে মাফিয়ার জালে বন্দি হয়ে আছে। তিনজনেরই মনটা খারাপ। অনিকেত তো ভীষণ চিন্তামগ্ন, কারোর সঙ্গে একটা কথাও বলছে না। কেমনভাবে রৌনককে উদ্ধার করবে সেই চিন্তায় ডুবে আছে সে। বিকেলবেলা চা আর চিকেন পকোড়া নিয়ে এলো যুধিষ্ঠির, কিন্তু মন ভারাক্রান্ত থাকায় কেউই খাবারগুলো উপভোগ করতে পারল না। সন্ধ্যা আগত প্রায়। গোধূলির আলোয় গঙ্গা পাড়ের দৃশ্যাবলী শুধু মনোমুগ্ধকর বললে কিছুই বলা হয় না। চারিদিকের পাহাড় অস্পষ্ট অবয়ব যেন এক অলীক সৌন্দর্যের মায়াজাল সৃষ্টি করেছে। এই অবস্থায় অভিনবদের দুজনকে কিছু না বলে একটা গেস্ট হাউস থেকে বেরিয়ে এলো অনিকেত। অসম সাহসী অনিকেত নিজের নিরাপত্তার জন্য কখনো ভাবে না। সে জানে 1-to-1 সিচুয়েশনে তার সঙ্গে টক্কর দিতে পারবে এমন মানুষের সংখ্যা দেশে বেশি নেই। ক্যারাটে, কুংফু, মুয়াই থাই, কাপোয়েরা, জুডো সে আত্মস্থ করেছে। তাছাড়া তার মনের জোর অসাধারণ। কোনো অবস্থাতেই ভেঙে না পড়ার এক অদম্য মনোবল তার সম্পদ। অনিকেত গঙ্গার পাড় ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে ছোট রাজমহল শহর ছাড়িয়ে কখন যে সে শহরের বাইরে নির্জন জায়গায় চলে এসেছে সে নিজেও খেয়াল করেনি। সে গেস্ট হাউসে ফেরার জন্য যেই ঘুরে দাঁড়ালো, 4 জন গুন্ডা তাকে ঘিরে ধরল। এক মনে রৌনককে কিভাবে বুল্ড খপ্পর থেকে বের করে আনা যায় সেই চিন্তা করছিল অনিকেত। সেই জন্য সে খেয়ালই করেনি যে রাজমহল শহর ছাড়িয়ে সে বহু দূর চলে এসেছে। অনিকেত গুরুগম্ভীর স্বরে বলল, রাস্তা ছাড়। গুন্ডাদের সর্দার এগিয়ে এসে বলল, একা রাস্তায় বেরিয়েছ, তাই একটু আলাপ করতে এলাম। রৌনককে খোঁজার চেষ্টা করো না, আমাদের আকাঙ্ক্ষিত বস্তুটি দিয়ে দিলেই ও ছাড়া পেয়ে যাবে। তোমরা 3 জন বাড়ি ফিরে যাও, গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। অনিকেত গম্ভীর কণ্ঠে বলল, রাস্তা ছাড়। এই কথা শুনে গুন্ডাদের সর্দার ক্ষেপে গিয়ে অনিকেতকে আক্রমণ করল। অনিকেত উড়ে গিয়ে 2 হাত সমান্তরালে নিয়ে এসে ডান হাতে ওর মুখে আর বাঁ হাতে ওর কাঁধে পাঞ্চ করল। গুন্ডাটা মুখ থুবড়ে পড়ল অনেকটা দূরে। তখন বাকি 3 জন গুন্ডা একসঙ্গে আক্রমণ করল অনিকেতকে। অনিকেত নিমেষের মধ্যে হাত দিয়ে হেঁটে কাপোয়েরা স্টাইলে ওদের কাছে পৌঁছে গিয়ে বুট পরা পা দিয়ে ওদের মুখে এলোপাথারি মারতে লাগলো। একটা গুন্ডার কপাল ফেটে গেল, একটা গুন্ডার গোটা 4 কাঁচা দাঁত উড়ে গেল, আর অন্যজনের মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। প্রথমে আসা সর্দারের অবস্থা কাহিল, কাঁধের হাড় ভেঙে যাওয়াতে হাতটা ঝুলে পড়েছে। অনিকেত গেস্ট হাউসে ফিরে এসে দেখে সকলে তার জন্য চিন্তা করছে। সে চাবির গোছা যুধিষ্ঠিরকে দেখাতে সে বলল, এটা তো গেস্ট হাউসের ডুপ্লিকেট চাবি, আপনাদের কাছে কেমন করে এলো?
অনিকেত সব খুলে বলাতে যুধিষ্ঠির হেসে বলল, তাহলে এটা ধনেশ্বরের কাজ। অনিকেত বলল, ধনেশ্বরকে ডেকে নিয়ে এসো তো। যুধিষ্ঠির বলল, ও সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে, কাল ভোরে উঠবে, কালকে আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেব। যে রত্নভাণ্ডার নিয়ে এত শোরগোল, যে রত্নের জন্য রৌনককে অপহরণ করা হয়েছে, সেই রত্নাদের বিষয়ে একটু আলোকপাত করা যাক। মীর কাসিম বাংলার নবাব হওয়ার পর তার প্রিয়তমা বেগম ফতিমা সাহেবাকে একটা রত্নহার উপহার দিয়েছিলেন। এই রত্নহার ছিল এক আশ্চর্য অপরূপ উপহার। হিরে, চুন্নি, পান্না, পোখরাজ দিয়ে বানানো বৃহৎ রত্নহারের সোনা আর রত্ন মিলিয়ে এত ওজন ছিল যে বেগম সাহেবা এই রত্নহারটি পরলে অন্য কোনো গহনা তিনি আর পরতে পারতেন না। এই রত্নহারের অপরূপ বর্ণময় দ্যুতিতে চারিদিক আলোকিত হয়ে থাকত। অন্যদিকে ফতিমা বেগম ছিলেন মীরজাফরের কন্যা। প্রিয়তমা কন্যাকে একজোড়া কঙ্কন উপহার দিয়েছিলেন মীরজাফর। সেই কঙ্কনে এতগুলো হিরে বসানো ছিল যে হীরের মাঝে সোনার অস্তিত্ব বোঝাই যেত না। হীরের বর্ণময় আলোক ছটায় চারিদিক উদ্ভাসিত হয়ে থাকত। মীর কাসিমের প্রতাপ প্রতিপত্তিও ক্রমশই কমে আসছিল। দুর্দিন ক্রমশই ঘনিয়ে আসছিল তার। সেই জন্য এই মূল্যবান সামগ্রী মীর কাসিমের কাছে না রেখে বুদ্ধিমতী ফতিমা বেগম অন্য কোনো বিশ্বস্ত জায়গায় রাখার পরামর্শ দেন। মীর কাসিমের রাজনৈতিক ভাগ্য তখন চরম অনিশ্চিত। ফতিমার পরামর্শে মীর কাসিম জগৎ শেঠের কাছে এই মহামূল্যবান সম্পদ দুটো বন্ধক রেখে দেন। জগৎ শেঠের আসল নাম ছিল মহাতাব চাঁদ। জগৎ শেঠও নিজের টাকশালে না রেখে বাড়তি নিরাপত্তার জন্য অন্য কোনো গোপনীয় স্থানে সে মহামূল্যবান রত্নরাজি রেখে দেন। সেই রত্নভাণ্ডারের সোনার চাবি রাজমহলের টাকশালেই রেখে দেন জগৎ শেঠ। কিন্তু রত্নভাণ্ডারের অবস্থান কয়েকটি ধাঁধার মাধ্যমেই সূত্র তৈরি করে তিনি সোনার চাবির সঙ্গেই রেখে দিয়েছিলেন। তবে সেখানেও তার এক ধাঁধার সূত্রে বেঁধে রাখেন সেই রত্নভাণ্ডার। অনিকেত কাজটা কিভাবে শুরু করবে সে কথাই ভাবছিল। রৌনক রাজমহলে এসেছিল ধরে নিয়েই সে সমস্ত সম্ভাবনার দরজা খোলা রাখল। রাজমহল যে রত্নভাণ্ডারের উদ্ধার কার্যের একটি পর্যায় মাত্র, সে কথা সে বেশ বুঝতে পেরেছে। সে রাজীবকে বলল, রৌনকের বাবাকে বল, রৌনকের খাতাপত্র ঘেঁটে কিছু হদিশ পেলে যেন আমাকে জানায়। রৌনক বেশ কয়েকবার রাজমহলে এসেছিল, স্বাভাবিকভাবেই সে কিছু তথ্য সংগ্রহ করে থাকতেই পারে। ফতিমা বেগমের রত্নসম্ভারের খোঁজেই তো সে নিয়োজিত আছে বেশ কিছুদিন ধরে। রৌনকের বাবা রৌনকের একটা ডায়েরি ঘেঁটে দুটো সূত্র পেলেন। সেই সূত্র দুটো রাজীবের হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলেন এবং লিখে দিলেন আর কোনো তথ্য পাওয়া যায়নি। রৌনক সেই ডায়েরিতে লিখেছে যে জগৎ শেঠের তাঁকশাল থেকে এই দুটো সূত্র পেয়েছে, আর পেয়েছে একটা সোনার খুব বড় চাবি। রাজীব সূত্র দুটো অনিকেতের সেলফোনে ফরওয়ার্ড করে দিল। অনিকেত সূত্র দুটো মন দিয়ে পড়ল, কিন্তু চাবির বিষয়টা শুনে সে খুব চিন্তান্বিত হয়ে পড়ল। সূত্র 1, রাজমহলের রাজার বাড়ি গঙ্গা একটা নদী, পলাশী নয় অন্য কোথাও যেতে পারতে যদি। গঙ্গা পাড়ে পেতে পারো পিরামিড নয় সেটা, ওখানে আছে রত্নরাজি খুঁজে মরছ যেটা। সূত্র 2, গঙ্গাধরে হরিদ্বারে কিংবা ঋষিকেশে, যাবার সময় নেমে যেও মুষ্টিযুদ্ধ শেষে। সূত্র দুটো পেয়ে চিন্তা বেড়ে গেল অনিকেতের। জগৎ শেঠের টাকশাল থেকে দুটো সূত্র পাওয়া গেল একথা ঠিক, কিন্তু সোনার চাবিটা রৌনকের কাছে থাকতে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল অনিকেত। কারণ বুলডগ যদি চাবিটা হাতিয়ে নিতে পারে, তবে সূত্র দুটো রৌনকের কাছ থেকে জোগাড় করলেই রত্নভাণ্ডার তার হাতে চলে আসবে। পরদিন সকালে অনিকেত ঘুম থেকে উঠে চা খাচ্ছিল। সেই সময় যুধিষ্ঠির বলল, ধনেশ্বরকে ডেকে নিয়ে আসবো? অনিকেত সম্মতিসূচক ঘাড় নাড়তেই ধনেশ্বর সেখানে এসে উপস্থিত হলো। 1 ডজন কলা তার হাতে, ওগুলো দিয়েই সে ব্রেকফাস্ট সারবে। অনিকেত বলল, 1 ডজনে হবে তো? যুধিষ্ঠির বলল, কলার পরে অনেক কিছুই হবে, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস রোজ চাই,
তবে ওর সবচেয়ে প্রিয় খাবার হলো ডার্ক ফ্যান্টাসি। ধনেশ্বর আসলে একটা বাঁদর। দুই যমজ ভাই, ধনেশ্বর আর জ্ঞানেশ্বর। ওদের বাবা মা সার্কাসের দলের সঙ্গে রাজমহলে এসেছিল। আগুনের খেলা দেখানোর সময় ওদের বাবা মা দুজনেই আগুনে পুড়ে মারা যায়। সার্কাস পার্টি চলে যাওয়ার সময় যুধিষ্ঠিরের হাতে বাঁদর দুটোকে দিয়ে যায়। তখন ওদের বয়স মাত্র 1 মাস। দুধ খাইয়ে ফল খাইয়ে যুধিষ্ঠিরই ওদের বাঁচিয়ে তোলে। সেজন্য যমজ ভাই ধনেশ্বর আর জ্ঞানেশ্বর যুধিষ্ঠিরকে খুব ভালোবাসে। অনিকেত মনে মনে ভাবল, রাজমহল কাণ্ডে ধনেশ্বর আর জ্ঞানেশ্বর থাকলে তার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। স্টে টিউনড ফর এপিসোড 2 আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে গোয়েন্দা অনিকেতের আপকামিং সিরিজ আপনার মিস না হয়।